বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাসের মোকাবেলায় তোমরা সবাই ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করছো। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর একটা নতুন অধ্যায় আলোচনা করব। অধ্যায় আলোচনার শুরুতে আমাদের বিশেষ কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। যদিও আমরা ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে অন্য বা নিচের ক্লাসে জেনে এসেছি, তারপরেও আমরা একটু আলোচনা করে নিই এবং চেষ্টা করি। দেখো, নিচের যে চিত্রগুলো আছে আমাদের, এই চিত্রগুলো আমরা নামকরণের চেষ্টা করি। শিক্ষার্থী, এটা একটা আয়তাকার শেপ বা একটা বস্তুর শেপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা একে কি বলে থাকি। এর নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। ঠিক একইভাবে আমরা যদি পরের চিত্রটা দেখি, এর নামকরণ কি করবো আমরা? এটা হচ্ছে একটা ঘনক। আরো একটা বস্তু আছে, আমরা এটাকে নামকরণ করতে পারি কি? এর নামকরণে আমরা জানি সিলিন্ডার। অনেক থেকে ব্যালন বলেও জানে, সিলিন্ডার বা ব্যালন যে কোনো নামে এটা পরিচিত। চতুর্থ একটা বস্তু দেখা যাচ্ছে, এটাকে আমরা কোণক বলি, কোণক। আর এটা গোলক। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা বস্তু এবং তার নাম দেখলাম। এই বস্তুগুলো সবার একটা সাধারণ নাম আছে। আমরা অবশ্যই বুঝতে পারছি এর আগের ক্লাসগুলোতে আমরা, অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীগুলোতে আমরা এই বস্তুগুলোর সাধারণ নামগুলো আলোচনা করেছি। সাধারণ নামগুলো কি বা সাধারণ নামটি কি? এই সাধারণ নামটিকে আমরা একসাথে কি বলতে পারি? ঘন বস্তু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখলাম যে এগুলো ঘন বস্তু। তাহলে আমরা আজ এই ঘনবস্তুর ভিতরে আয়তাকার ঘনবস্তু ও ঘনক নিয়ে আলোচনা করব। আয়তাকার ঘনবস্তু ঘনক নিয়ে আলোচনা করি। তার আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম কৃষ্ণগোপাল রায়, সহকারী শিক্ষক, গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় ৯/৯ এবং আমি আজ নবম শ্রেণীর সাধারণ গণিত ঘন জ্যামিতি পার্টে বিশ্লেষণ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিছু ঘনবস্তু। এখন আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে, ঘনবস্তুটা কি বা ঘনবস্তু কাকে বলে? তাহলে আমরা কি বলতে পারি ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তু সংজ্ঞা দেওয়ার আগে আমাদের যে বিষয়টা বিশেষভাবে প্রয়োজন, সেটা হচ্ছে বস্তুর তল এবং ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। তল বা ক্ষেত্রফল কি? আমরা আগেই জেনেছি যে দৈর্ঘ্য, প্রস্থ, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। সাধারণত কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং এই ক্ষেত্রফলটা একটা তলের, তলটা হতে গেলে আমাকে দুটো পরিমাপ প্রয়োজন, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। বিজ্ঞানের ভাষায় অবশ্যই বা গণিতের ভাষায় সবসময় দৈর্ঘ্য প্রস্থ বলা চলে না, মাত্রা হলেও এটা চিহ্নিত করা যায়। মাত্রা বলে, অর্থাৎ দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা। ঠিক একইভাবে আরো একটি মাত্রা আছে, যেটাকে আমরা উচ্চতা বলি। অর্থাৎ তিনটে মাত্রা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই তিনটে মাত্রা দিয়ে আমরা কয়েকটি তল কল্পনা করতে পারি। যেমন দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমরা একটা তল কল্পনা করতে পারি, দৈর্ঘ্যের সাথে উচ্চতা মিলে একটা তল কল্পনা করতে পারি, আবার প্রস্থের সাথে উচ্চতা দিয়েও একটা তলকে আমরা কল্পনা করতে পারি। এখন একটা ঘনবস্তু অনেকগুলো তল আছে।
কয়টি তল আছে আমরা একটু পরে যাবো সেই বিশ্লেষণে। তার আগে আমরা চেষ্টা করি ঘনবস্তুটা কি। তাহলে আমরা ক্ষেত্রফল এবং তলের ধারণাটা পেলাম পরিষ্কার। এখন তাহলে আমরা বলি ঘনবস্তুটা কি। ঘনবস্তুটা আসলে আমাদের কাছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই বিদ্যমান। অর্থাৎ গাণিতিক ভাষায় বা বইয়ের ভাষায় বলতে গেলে ত্রিমাত্রিক বা তিন মাত্রা আছে এমন কোন বস্তুকে বলা হয় ঘনবস্তু। অর্থাৎ ত্রিমাত্রিক তল বিশিষ্ট বস্তুকে বলা হয় ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর সংজ্ঞাটা আমরা কি বললাম? ত্রিমাত্রিক তল বিশিষ্ট বস্তুকে আমরা ঘনবস্তু বলে থাকি। তাহলে আমরা আর একটা উদাহরণ দিতে পারবো সহজেই। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমরা কয়েকটা উদাহরণ দিতে পারবো। কি উদাহরণ দিতে পারি? আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটা একটা ঘনবস্তু। আমি একটা মার্কার দিয়ে লিখছি, পেন, এটা একটা ঘনবস্তু। পাশাপাশি আমার কাছে একটা কি টেপ আছে, এটাও একটা ঘনবস্তু। একটা বক্স আছে, এটাও একটা ঘনবস্তু। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন ইট, পেন্সিল, রাবার ইত্যাদি। বই, আমাদের কাছে যে বইটা আছে এটা একটা ঘনবস্তু। তাহলে আসলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে একটু বিশ্লেষণে যাই এবার ঘনবস্তু নিয়ে। আমরা একটু আগেই বললাম যে একটা ঘনবস্তুর মাত্রা হচ্ছে আমাদের তিনটা। দৈর্ঘ্য একটা মাত্রা বলেছে, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। এখন মাত্রাগুলোকে আমরা যদি চিহ্নিত করি, আমরা দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা চিহ্নিত করলাম, আর প্রস্থকে আমরা বি দ্বারা চিহ্নিত করি, এবং উচ্চতাকে আমরা সি দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা তিনটি মাত্রা বললাম। অথবা আমরা প্রস্থকেও সি দ্বারা চিহ্নিত করতে পারি, উচ্চতাকে আমরা বি দ্বারা চিহ্নিত করতে পারি। এটা একটা আমাদের সুবিধা মতো, যেখানে যেমন সুবিধা। এখানে আমার তিনটি মাত্রা, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে, মাত্রা তিনটা। এখন তিনটা মাত্রা দিয়ে আমার এই ঘনবস্তুটা একটু আগে জেনেছি। ঘনবস্তুটার নাম কি মনে আছে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এই ঘনবস্তুটার নাম হলো আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, এখন একটু খেয়াল করি এই ঘনবস্তুটির কয়টি তল। তল সম্পর্কে একটু আগে বলছি আমরা, দুটো মাত্রা সম্পূর্ণ একটা তল গঠিত। সেই তল আমরা যদি বলি, তল বলতে পাশ, তল বলতে পাশ। এই যে আমার কাছে যে বক্সটা আছে, এই বক্সটাকে যদি আমি পাশ হিসেবে কল্পনা করি, উপরে একটা, নিচে একটা, আমার সামনে একটা, পিছনে একটা, এপাশে একটা, এপাশে একটা, তাহলে মোট কয়টা হলো? 6টা। সুতরাং আমরা বলতে পারি একটা ঘনবস্তু 6টি তল বিদ্যমান। এবার আয়তাকার ঘনবস্তু, অবশ্যই আমার সিলিন্ডার বা ব্যালনে যখন যাব তখন কিন্তু তলের সংখ্যা নিয়ে আর একটু কনফিউজ আছে বা অন্য ধারণা পাল্টে যাবে, কারণ তখন আবার 3 মাত্রা দিয়ে 6টি তল নাই। আমরা যাবো একটু পরে সেখানেই, সামনের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা ঘনবস্তু বিরোধ থেকে নিয়েছি শুধুমাত্র আয়তাকার ঘনবস্তু এবং ঘন। অর্থাৎ এখানে আমাদেরকে যে তলগুলো আছে, সে তলগুলো 6টি তলই আমরা দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটা কথা আছে, আমাদের তলগুলোর আকৃতি কেমন? অর্থাৎ এটি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, অর্থাৎ বর্গাকার না আয়তাকার। আসলে আমাদের এখানে দেখতে তলগুলো বিভিন্ন রকম দেখা যাচ্ছে। আমরা একটু শিওর হওয়ার জন্য তোমার পাশে নিশ্চয়ই খাতা কলম বা বই আছে, তোমাদের যে গণিত বইটা, এই গণিত বইটাই আমরা একটু দেখি। এখানেও তো আমরা একটা ঘনবস্তু হিসেবে কল্পনা করতে পারি আয়তাকার ঘনবস্তু। বাস্তবে এটাই আমাদের আয়তাকার ঘনবস্তু। এর সামনের অংশটা একটা তল, এটাকে যদি আমরা দৈর্ঘ্য বলি, এটা হলো প্রস্থ, আর ঠিক এটা হলো উচ্চতা। এখানে আমার যে 6টা তল আছে, এটা একটা তল, এটা নিশ্চয়ই একটা আয়তক্ষেত্র, আমরা সকলে বুঝতে পারি। ঠিক একইভাবে যদি আমি এই পাশটা কল্পনা করি, এটা একটা আয়তক্ষেত্র, এই পাশটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ আমার এই ঘনবস্তুর প্রত্যেকটা তলই এক একটা আয়তক্ষেত্র। চিত্রের 3D ডাইমেনশন অর্থাৎ 3 মাত্রায় দেখাতে গেলে হয়তো একটু সমস্যা বা একটু তোমার সামান্তরিকের বা রম্বসের মতো মনে হলেও হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ঘনবস্তুর মাত্রা 3টা হলে এবং আয়তাকার ঘনবস্তুর তলগুলো সবই আয়তক্ষেত্র হবে।
যাক আমরা তিনটে মাত্রা পেয়েছি, একটা হলো এ, একটা বি, একটা সি, এবং জানলাম তলগুলো আয়তক্ষেত্র এবং 6টি তল আছে। তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 6টি তল সম্পর্কে ধারণা পেলাম যে একটা আয়তাকার ঘনবস্তু তল 6টি। তাহলে এই 6টি তল নিয়ে আমাদের এখন কাজ। এখন দেখি আমরা যে সেই ঘনবস্তুটা যেটা আমরা একটু আগে দেখেছি ঠিক তার মতো অবিকল একটা শেপ বা অবিকল একটা ঘনবস্তু আমরা এখানে লিখেছি। এই ঘনবস্তু আর এই ঘনবস্তুর মধ্যে পার্থক্য একটা রং বা কালার করা। আমরা এটাকে এখন দেখবো যে আসলে 6টি তল কিভাবে বিন্যস্ত করা বা এই তলগুলো কিভাবে গঠিত। একটু খেয়াল করে আমরা দেখো ডান পাশে যে এই যে তলটা দেখা যাচ্ছে, এই তলটাকে আমরা একটু আলাদা করি। একটা তল আলাদা, আবার খেয়াল করি এই তলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, অর্থাৎ এই তলটা ডিফার করে এখানে নিয়ে যাওয়া হলো, চেঞ্জ করে। এখানে দুটো মাত্রা আছে, একটা মাত্রা বি, একটা মাত্রা সি। তো দুটো মাত্রা থাকলে এর আগে জেনেছি ওদের যতই আমার সামগ্রিক মতো হোক না কেন দেখতে ওটা একটা আয়তক্ষেত্র। তিনমাত্রিক ছবিতে ওটা সামগ্রিক মতো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা বৈশিষ্ট্য তুলনা করি ওটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি হয় তাহলে দুটো মাত্রা, এই মাত্রাটা ছিল বি আর এই মাত্রাটা হচ্ছে সি। তাহলে দুটো মাত্রা, একটা বি একটা সি, তাহলে ক্ষেত্রফল হিসেবে আমরা কি জানি বিসি। তলটির ক্ষেত্রফল বিসি। ঠিক একইভাবে আমরা ডান সাইডের মতো বাম সাইডে ঠিক তার সমান আরেকটি তল বিদ্যমান, সমান আরেকটি তল বিদ্যমান। তাহলে বাম সাইডের ক্ষেত্রফলটা কত হবে? এটাও বিসি। অর্থাৎ ঘনবস্তু, অর্থাৎ আমি বৈশিষ্ট্য আবার একটু তুলনা করি যে আমার এই সামনের তলটা আর পিছনের তলটার মধ্যে একটা সাদৃশ্য আছে, এই সামনের তল এবং পিছনের তলটা সমান। ঠিক একইভাবে আমার এই প্রস্থ বরাবর যে তল, এই প্রস্থ বরাবর তলের সমান, ঠিক দৈর্ঘ্য বরাবর এই তল, দৈর্ঘ্য উচ্চতার তল, এই তলটাও সমান। যেহেতু তলগুলো দুটো দুটো করে সমান, সেহেতু দুটো দুটো করে ক্ষেত্রফলও সমান হবে। একইভাবে তাহলে আমরা এখন বামেরটা ক্ষেত্রফল পেয়েছি বিসি। আমরা এবার সামনের তলটা, অর্থাৎ ঘনবস্তুর যে সামনের তলটা ছিল বড় তল, সামনের তলটাকে তো আলাদা করে দেখি। সেখানে দেখতে পাচ্ছি এখানেও দুটো মাত্রার একটা তল পেলাম। এই মাত্রাটা হলো এ, এই মাত্রাটা বি। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা নিশ্চয়ই বি। তাহলে এরও সমান আর একটা তল আমরা জানি বিদ্যমান আছে, সে তলটা পিছনের তল। পিছনের তলটার ক্ষেত্রফল তাহলে আমার কি হবে? এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার কাছে থাকলো আর দুইটা তল, উপরের তলটা এবং নিচের তলটা। উপরের যে তলটা সেখানে দুটো মাত্রা, একটা মাত্রা হচ্ছে এ আর একটা মাত্রা সি। একটা মাত্রা এ আর একটা মাত্রা সি। তাহলে ক্ষেত্রফলটা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে? এসি। তাহলে এসি হলে দুটো ক্ষেত্রফলই আমার এসি, দুটো ক্ষেত্রফলই এসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্ষেত্রফলগুলো যদি একত্রিত করি কি দেখতে পাবো? ক্ষেত্রফল সমান এবি যোগ এবি যোগ বিসি যোগ বিসি যোগ সিএ যোগ সি। প্রত্যেকটা এক এক জোড়া, অর্থাৎ দুইটা করে। আমি যদি সহজেই লিখি তাহলে 2ab 2bc 2ac। আমি 2 কে কমন দিতে পারি, বীজগণিতের ভাষা ab প্লাস বিসি প্লাস এসি। সুতরাং আমরা এই ঘনবস্তুটার ক্ষেত্রফল পেলাম। এই ক্ষেত্রফল কি ক্ষেত্রফল? আসলে যে তলগুলো আছে সবগুলো তলের মিলিত ক্ষেত্রফল, অর্থাৎ একে আমরা কি বলি? সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং আমরা কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল 2 ab প্লাস বিসি প্লাস সিএ। এখানে এটাকে আমরা ফর্মুলা বা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আর এখন যদি কোনো ঘনবস্তু আমরা বলছি যে তিনটা মাত্রা, একটা এ মাত্রা, একটা বি মাত্রা, একটা সি মাত্রা। আমরা এই মাত্রাকে যদি দৈর্ঘ্য বলি, বি মাত্রাকে যদি আমরা প্রস্থ বলি, আর সি মাত্রাকে যদি আমরা উচ্চতা বলি, তাহলে এখান থেকে আমার সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা পেলাম 2 ab প্লাস bc প্লাস
এসি। এ, বি এবং সি মাত্রা তিনটির সঠিক মান যদি পাওয়া যায় তাহলে এই সমতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। মনে করি যে কোনো ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার, প্রস্থটা 8 সেন্টিমিটার, উচ্চতাটা 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? তিনটে মানই পেয়ে গেলাম। তাহলে আমরা এই মানগুলো যদি ফর্মুলা বা সূত্রে প্রয়োগ করি তাহলে সহজে আমরা সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সমস্যা, আমাদের একটা ধারণা নিয়ে আমরা একটু জটিলতায় প্রবেশ করি। যেমন আমরা একটা সমস্যা দেখি যে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, উচ্চতা 3 গুণ, উচ্চতা 4 সেন্টিমিটার। একটা ছোট্ট একটা সমস্যা, একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, উচ্চতা 3 গুণ, কিন্তু উচ্চতা 4 সেন্টিমিটার। অর্থাৎ সরাসরি আমার এখানে যদি আমরা এ, বি এবং সি দ্বারা চিহ্নিত করি মাত্রাগুলোকে, উচ্চতাকে সি দ্বারা চিহ্নিত করলে সি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে শর্ত অনুসারে আমরা প্রস্থটা বা দৈর্ঘ্যটা পেয়ে যাব। দৈর্ঘ্য হলো উচ্চতা 3 গুণ, এটা আমরা আপাতত হাইট করে রাখি, দৈর্ঘ্য উচ্চতা 3 গুণ। তাহলে উচ্চতা 4 সেন্টিমিটার হয়, দৈর্ঘ্যটা কত হবে? 3 এ 4 এ 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এবার দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। তার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থটা কত? নিশ্চিত আমরা বুঝতে পারছি যে প্রস্থটা হবে অর্ধেক, তাহলে b সমান আসছে 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এই সমস্যা থেকে আমরা এ, বি বা সি অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। এরকম যদি কোনো সমস্যা আমাদের সামনে আসে আমরা এই ফর্মুলাটা বা এই সূত্রটা প্রয়োগ করে, এই ফর্মুলা বা সূত্রটা প্রয়োগ করে আমরা তার সমাধান বা সমতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা একটু এগিয়ে যাই, তারপর আমরা সমস্যার সমাধান করব। এখন আমরা একটু খেয়াল করি, আমার বোর্ডে অঙ্কিত এটা একটা আয়তক্ষেত্র। আমি যদি দেখি এ, বি, সি এবং ডি, এ বি সি ডি দ্বারা চিহ্নিত করি তাহলে এই আয়তক্ষেত্রটা বিডি আমরা নিচে কি বলি? কর্ণ বলি, এবং এসিটাকে আমরা নিচে কি বলি? কর্ণ বলি। এই দুটো হচ্ছে কর্ণ, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে একটা ক্ষেত্রের যেমন বা একটা তলের যেমন কর্ণ থাকে, একটা আয়তক্ষেত্রে বা একটা বর্গক্ষেত্রের যেমন একটা কর্ণ থাকে, তেমনি ঘনবস্তুর একটা কর্ণ থাকে। আমরা এখন সেই ঘনবস্তুর কর্ণ সম্পর্কে একটু ব্যাখ্যা করি। সর্বপ্রথম আমরা দেখি আয়তক্ষেত্রের যে কর্ণটা, আমরা একটা কর্ণ গ্রহণ করি। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি বিডি কর্ণটাকে গ্রহণ করি তাহলে বিসিডি একটা সমকোণী ত্রিভুজ হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। পৃথক বর্গের সূত্র অনুসারে সেখান থেকে আমরা বিডি এর মান অবশ্যই পেয়ে যাব, কারণ বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে বিডি টা হচ্ছে কর্ণ, কর্ণ সমান তাহলে স্কয়ারটা যদি আমরা বসিয়ে যাই রুট হয়, এখন বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার কর্ণের। এখন শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের বা প্রজেক্টরে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে আমার একটা আয়তাকার ঘনবস্তু, এখানে একটা কর্ণ আছে ভূমি তলে, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ। আরো পরিষ্কার করে বলা যায় এটা একটা আয়তক্ষেত্রের কর্ণ, আর এটাকে আমরা বলি ঘনবস্তুর উচ্চতা। তাহলে এটা গেল দৈর্ঘ্য বা এটা দৈর্ঘ্য, এটাকে আমরা প্রস্থ বলছি, আর এটা গেল উচ্চতা। এখন যদি আমার এই বাহুটা কল্পনা করতে হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে ভূমিতে যে তলটা হয়েছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র
সে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আমাদের ব্যাখ্যায় গেলে আয়তক্ষেত্রের কর্ণ কেমন আছে? বিডি। বিডি আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা সেটা বলতে লিখতে পারি কি বিডি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর আয়তক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা আমরা পেয়েছি এই বাহুটাকে আমরা এ ধরেছি, এই বাহুটাকে বি ধরেছি। এটা যদি সমকোণ হয় অর্থাৎ এটা সমকোণ ত্রিভুজের সূত্র অনুসারে এটা অতিভুজ, তাহলে বি ডি, তাহলে বি ডি স্কয়ার সমান এটা আছে দুঃখিত সিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার। সিডি মানে এ, তাহলে এ স্কয়ার, আর বিসি মানে বি, তাহলে বি স্কয়ার, অর্থাৎ বিডি স্কয়ার মান কত? ভূমিতে যে কর্ণ আছে ভূমি কর্ণের মান, কিন্তু ঘনবস্তুটির কর্ণ বিই। এখন চিন্তার বিষয় এখানে যে এই বিডি যে কর্ণটা আমরা এখানে পেয়েছি এই কর্ণটার সাথে এই উচ্চতা অর্থাৎ ডিবি রেখা কোন অবস্থায় আছে। সেটার জন্য আমরা যদি ঘরের কোণা, কোন ঘরের কোণার সাথে যদি কল্পনা করি তাহলে মেঝেটা একটা তল এবং দেয়ালগুলো একটা তল। যে কোনো একটা কোণায় যদি আমরা কল্পনা করি সেই কোণা থেকে মেঝে বরাবর অপর কোণার যে কর্ণটা সেই কর্ণের সাথে ওই দেওয়ালের কোণা বরাবর যে দূরত্বটা সেই দূরত্বটা যে রেখাটা সেই রেখাটা কত ডিগ্রি কোণে থাকে। অর্থাৎ আমার ঘরের মেঝে বরাবর যে কর্ণটা এখান থেকে দেওয়ালের উচ্চতাটা আমাদের এখানে কত ডিগ্রি কোণ হয়? নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা 90 ডিগ্রি কোণ হয়। অর্থাৎ এই বিডি যে কর্ণ বা অতিভুজ যাই বলি না কেন আমরা, তার সঙ্গে ডিই যে উচ্চতা এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কে সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ ই ডি বি সমকোণী, ইডিবি সমকোণী ত্রিভুজ। তাহলে যেটা করছে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার মানে বিডি স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে বিডি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার অর্থাৎ ডিডি স্কয়ার। এখন বিডি এর কিন্তু মান আমরা ইতিপূর্বে পেয়ে গেছি। বিডি স্কয়ার মান কি পেয়েছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ডিডি স্কয়ার অর্থাৎ এর উচ্চতার যে মাত্রাটা ছিল সেই মাত্রাটাকে আমরা c দ্বারা প্রকাশ করেছি, তাহলে এটা c স্কয়ার, মাত্রাটা আমার c স্কয়ার। সুতরাং আমাদের কর্ণ ঘনবস্তুটা যে কর্ণ পেলাম সেই কর্ণ বিডি স্কয়ার, স্কয়ারটাকে আমরা কর্ণের মান নির্ণয় করি স্কয়ার রুটে হয়ে গেল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুতরাং এই যে ঘনবস্তুর যে কর্ণ পেলাম সেই কর্ণ অর্থাৎ এই যে আমার লাল যে রেখাটা নির্দেশ করছে 2 থেকে এই পর্যন্ত, এটাই আমার সেই ঘনবস্তুর কর্ণ। ঘনবস্তুর কর্ণের মানটা আমরা পেয়ে গেলাম রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একক, এটা হচ্ছে একটা একক রাশি। ক্ষেত্রফল হলে বর্গ, কিন্তু এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা আছে একক অর্থাৎ শুধু দৈর্ঘ্য, যেমন সেন্টিমিটার বা মিটার, এটাও শুধু সেন্টিমিটার বা মিটার। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা আরেকটা ফর্মুলা বা সূত্র পেয়ে গেলাম যে কোনো ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো বা কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে আমরা সমাধান করতে পারবো। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা এবং সমগ্রতার ক্ষেত্রফলটা আমাদের নিশ্চিত হলো বা আমাদের জানা হলো। এরপর আমরা আরেকটুখানি কাজ করি। একটা ঘনবস্তুর যে তিনটে মাত্রা সম্পর্কে আমরা এখন বলছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সেই তিনটে মাত্রা মানে এর আগে অষ্টম শ্রেণীতে আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম যে আয়তন কি বা আয়তন বলতে কি বুঝি। সেই আয়তনের যে মানটা আমরা জানি সেখান থেকে আমরা জেনেছি, আমি এটাকে এখন আর ব্যাখ্যা যাচ্ছি না,
আয়তন হলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল, অর্থাৎ আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা আরো একটি সূত্র এখান থেকে নিয়ে নেব, যেটা হচ্ছে ঘনবস্তুর আয়তন, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা অবশ্যই ঘন একক, অর্থাৎ তিনটে মাত্রার গুণফল। শুধু একটা মাত্রা থাকলে একক, মাত্রা দুইটা থাকলে বর্গ এবং মাত্রা তিনটা থাকলে ঘন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু তিনটে সূত্র একসঙ্গে একটু কল্পনা করি। তোমরা লিখতে পারবে তো সবাই? সবার কাছে অবশ্যই খাতা কলম আছে আমি আশা করি। তাহলে আমরা সূত্র তিনটে একটু একবার মিলিয়ে আনি। একটা হচ্ছে সমতলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA বর্গ একক। আরেকটা পেলাম কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c²। আরেকটা পেয়েছি আয়তন ABC ঘন একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু অনুশীলনে যাবো এবার। তোমাদের কাছে যে বই আছে, তোমরা বইয়ে যে ঘন জ্যামিতি অংশ, অর্থাৎ প্রশ্নমালা 16.4 অর্থাৎ 16 অধ্যায় 4 প্রশ্নমালা, 16.4 প্রশ্নমালায় আমরা একটু ঘুরে আসি। এখানে সমস্যা 9 নম্বর যে সমস্যাটা আছে, সেখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমরা সমস্যার সমাধান করি। একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। 16.4 অধ্যায়ে 9 নম্বর প্রশ্ন সমাধান। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 21, প্রস্থ 16, উচ্চতা 12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে অনুপাত দেওয়া থাকলে আমাদের অবশ্যই একটা অজানা রাশির গুণক হিসেবে আমরা তাকে ধরে নিই বা গুণিতক হিসেবে ধরি। আমরা যদি মনে করি সেই অজানা রাশিটা x, চলকটা x, তাহলে মাত্রাগুলোকে আমরা সহজে এখান থেকে বের করতে পারি। যাই একটু পরে আসি। এখানে আমার আরো একটা মান দেওয়া আছে, বলা আছে ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার, অর্থাৎ কর্ণটা দেওয়া আছে, কর্ণ সমান 87 সেন্টিমিটার। তাহলে আমার একটা জানা মান দেওয়া আছে। আমরা যে তিনটি সূত্র আমরা ইতিমধ্যে পেয়েছি, তার ভিতরে কর্ণের দৈর্ঘ্য, এই জানা এই অজানা কর্ণের দৈর্ঘ্যের মানটা আমার দেওয়া আছে। ওদিকে আবার যে মাত্রা তিনটি আছে, মাত্রা তিনটির অনুপাত দেওয়া আছে, সঠিক দেওয়া নেই, সঠিক মাত্রা বা সঠিক মান দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতেছিলাম, প্রস্থকে b, উচ্চতাকে c। সেই হিসেবে আমরা যদি সমাধান করি, তাহলে সমাধানের জন্য আমরা কি করব? সমাধান মনে করি দৈর্ঘ্য a সমান 21x সেন্টিমিটার, প্রস্থ b সমান 16x সেন্টিমিটার, উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা একটা অজানা রাশি গুণিতক হিসেবে বা গুণক হিসেবে ধরে নিলাম। এখান থেকে আমার যে জানা মানটা আমার দেওয়া আছে, অর্থাৎ আমার যে ফর্মুলা আমরা জানি, আমরা যা জানি, আমরা তিনটা তথ্য জানি। এখান থেকে একটা সমতলের ক্ষেত্রফল, একটা কর্ণের দৈর্ঘ্য, আর একটা আয়তন। আমার কর্ণের দৈর্ঘ্যের মানটা আমার সমাধানে দেওয়া আছে। তাহলে জানা আছে, আমার জানা আছে কোনটা? মান দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? আমরা জানি কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। কর্ণের মানটা দেওয়া আছে আমার 87, দৈর্ঘ্যটাকে আমরা পেয়েছি কত? 21,
21x বর্গ, 16x বর্গ, 12x বর্গ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই রুট ওভার বা রুটটাকে আমরা যদি উঠাতে চাই তাহলে দুই পক্ষকে আমাদের বর্গ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? সাধারণ কথাটা নিচের ক্লাসে আমরা জানি, দুই পক্ষে বর্গ করে 87 স্কয়ার, এখানে পাবো 21x স্কয়ার, এখানে 16x স্কয়ার, এখানে 12x স্কয়ার। এটাকে বর্গ করলে আমরা পাবো কত? 21 কেও করলে 441x স্কয়ার, 16 ক্ষেত্রে পাবো আমরা 256x স্কয়ার, 144x স্কয়ার। এটাকে অ্যাড করি, এটাকে পেয়েছি আমরা 7 5 6 9। এই 7 5 6 9 এটা পাবো আমরা 841x স্কয়ার। একটুকে যদি আমরা সমাধান করি এখানে, তাহলে x স্কয়ার সমান দাঁড়ায় 7569 বা 841 সমান 9। তাহলে x স্কয়ার সমান 9, x সমান 3। অর্থাৎ যে অজানা চলকটা আমরা এখানে গুণিতক হিসেবে ধরেছিলাম তার মানটা পেয়ে গেল। এই মানটার সাহায্যে আমরা এখন প্রকৃত দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাবো। একটু খেয়াল করি সেটাকে বন্ধুরা, আমরা তাহলে দৈর্ঘ্য এর সমান কি পাবো? দৈর্ঘ্য এর সমান পাবো 21 গুণ 3, 63 সেন্টিমিটার। প্রস্থ b সমান কি পাবো? 16 গুণ 3, 48 সেন্টিমিটার। উচ্চতা c কত পাবো? 12 গুণ 3, 36 সেন্টিমিটার। হ্যাঁ সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা তিনটি মাত্রার মানই পেয়ে গেছি। এখন আমার প্রশ্নে যে সমস্যা ছিল, সেই সমস্যাটা কি ছিল? তোমাদের সমস্যা ছিল যে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তল বলতে আমরা এখানে কি বুঝি? সমগ্র তল। অর্থাৎ আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ পেয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইনটু AB প্লাস BC প্লাস AC। এখানে আমরা যদি মানগুলো বসাই A, B এবং C, অর্থাৎ এই মানগুলো বসালে আমরা হিসাব করে বর্গ সেন্টিমিটারে এই মানটা পেয়ে যাব। এখান থেকে যদি আমার বলতো যে আয়তন নির্ণয় করো, তাহলে আমরা আয়তনের সূত্র ব্যবহার করে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল থেকে আমরা আয়তনের মানটা পেয়ে যাব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তার নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমাদের এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। আমাদের যে সূত্রগুলো আমরা পেয়েছি, এই সূত্রগুলোর যে কোনো একটা সূত্রের জানা মান অথবা মাত্রাগুলোর প্রকৃত মান দেওয়া থাকলে আমরা সহজেই একটা আয়তাকার ঘনবস্তুর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা একটু তুলনা করে দেখি। আমাদের শুরু ছিল আয়তাকার ঘনবস্তুর সাথে আর একটা প্রথম ঘনবস্তু আমার এখানে আছে। আমার এই ঘনবস্তুর সম্পর্কে আমরা যখন আলোচনা করেছি, এই ঘনবস্তুটা ঠিক প্রথম ঘনবস্তুর মতো এখানে দ্বিতীয় আরেকটি ঘনবস্তু আমরা দেখতে পাচ্ছি। এই ঘনবস্তুর সাথে এই ঘনবস্তুর কি পার্থক্য আমরা দেখতে পাই? আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? অবশ্যই এখানে পার্থক্য আছে, আমরা এটা আলোচনা করব। দ্বিতীয় ঘনবস্তুটির নাম কি? যে পার্থক্য আছে, পার্থক্যের সাথে দ্বিতীয় ঘনবস্তুটির নাম কি এবং এর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় ঘনবস্তুটার নাম অনেকেই জানি, এটা হচ্ছে একটা ঘন, এবং পার্থক্য হলো এখানে দ্বিতীয় ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। অর্থাৎ যে তিনটি মাত্রা ছিল প্রথম ঘনবস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় ঘনবস্তুর ক্ষেত্রে মাত্রা তিনটি এক, অর্থাৎ সমান। তাহলে দ্বিতীয় ঘনবস্তু তাহলে তল কয়টি? এই ঘনবস্তুটা প্রথম ঘনবস্তু আমরা দ্বিতীয় ঘনবস্তুর ক্ষেত্রে কল্পনা করি, যেখানে কয়টি তল বিদ্যমান।
এখানেও আমার 6টি তল বিদ্যমান এবং প্রত্যেকটি তলের আকার বর্গক্ষেত্র। কারণ শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমান। সহজ কারণে যদি কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র। দৈর্ঘ্যক্ষেত্রে আমরা এ বলি, প্রস্থ তাহলে এ, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে এ স্কয়ার বা এ বর্গ একক। তাহলে এখানেও আমার 6টি তল বিদ্যমান, এই 6টি তলের মধ্যে প্রত্যেকটা এক একটা বর্গক্ষেত্র। তাহলে প্রথম ঘনবস্তুর মধ্যে এক্ষেত্রে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেতে পারি কি 6টা এ স্কয়ার, কারণ তল 6টি, প্রত্যেকটি ক্ষেত্রফল এ স্কয়ার বা এ বর্গ একক। তাহলে 6টি তলের ক্ষেত্রফল 6a বর্গ একক, এ স্কয়ার বর্গ একক। আমরা যে কর্ণের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম ঘনবস্তুর ক্ষেত্রে, এখানেও ঠিক একই অবস্থায়, আমরা এটা বিশ্লেষণে যাব না। এখানে সেই কর্ণ বিই, অর্থাৎ কর্ণটা বিই। তাহলে বিই কর্ণ হলে অতিভুজ স্কয়ার পিথাগোরাস সূত্র অনুসারে আমরা ধরতে পারি, আগে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিই স্কয়ার, বিই বর্গ সমান a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। আগে আমার ছিল কর্ণ সমান কর্ণ বি স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তখন আমার মাত্রা ছিল 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই ঘনবস্তুর ক্ষেত্রে সমান। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনজনের সমান, অর্থাৎ এখানেও কর্ণ ঠিক একই, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার বা এ বর্গ একক। তাহলে বিপি সমান কি দাঁড়ালো 3 অবরোধ, একে আমরা যদি স্কয়ার ভিতরে রাখি তাহলে a বর্গমূল, a বর্গমূল হবে a রুট 3 একক। অর্থাৎ আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্রটাও পেয়ে গেলাম। ঠিক একইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আয়তন সম্পর্কে ধারণা দিতে গেলে আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার 3টে মাত্রা আছে, 3টে মাত্রায় সমান। সর্বত কারণে আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান a কিউব ঘন একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু কাজে যাই। তোমরা নিশ্চয়ই খাতা কলম রেডি রাখছো বা তোমাদের সবার কাছে খাতা কলম আছে। আমার গণিত ক্লাসে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে আমরা দুটো ঘনবস্তু সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। সেই ঘনবস্তু দুটো ছিল একটা আয়তাকার ঘনবস্তু আর একটা বর্গাকার ঘনবস্তু, তার সংক্ষেপে আমরা ঘনক বলে থাকি। তা এখানে আমরা যে কাজটুকু এতক্ষণ করেছি তার মধ্যে যে পার্থক্যগুলো আমরা এখানে পেয়েছি সেই পার্থক্যগুলো আমরা একটু মিলিয়ে নিই। আয়তাকার ঘনবস্তু আর ঘনক। আয়তাকার ঘনবস্তুর তলগুলো সব আয়তক্ষেত্র বা আয়তাকার, কিন্তু ঘনকের তলগুলো বর্গাকার। এখানে আমরা সমতলের ক্ষেত্রফল একটা ফর্মুলা পেয়েছিলাম, এখানেও পেয়েছিলাম। পার্থক্য কোথায়, এই তলগুলো আলাদা ছিল, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একইভাবে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। আমরা ইচ্ছে করলে আরো পার্থক্য দিতে পারি, আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি বা সংখ্যা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পার্থক্য সম্পর্কে জানলাম। এবার আমরা একটা সমস্যা সমাধান করব। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার। আমাদের বের করতে হবে ঘনকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে শিখেছি, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সমান a√3 একক। আমার এখানে মানটা দেওয়া আছে 6√3 মিটার। সুতরাং আমরা লিখতে পারি অতএব a√3 সমান 6√3। আমরা যে সমাধানে যেতে চাই,
সমাধান হিসেবে আমরা জানি ঘনকের গড় সমান √3 একক। তাহলে আমরা শর্ত অনুসারে কর্ণের যে দৈর্ঘ্য দেওয়া আছে সেই প্রশ্ন শর্তে বা প্রশ্ন অনুসারে আমরা পাচ্ছি a√3 সমান 6 সর্বত এর মান আমরা পেলাম 6 একক বা মিটার। এর মান পেলাম আমরা 6 মিটার। আমরা যদি এ অর্থাৎ মাত্রাটাই পেয়ে যাই, একটা ঘনকের যে তিনটে মাত্রায় সমান অর্থাৎ একটা মাত্রা সমান, আমরা সেই মাত্রাটাই পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা ঘনকের আয়তন বা সমতলের ক্ষেত্রফল নির্ণয় করতে নিশ্চয়ই পারবো। আমাদের জানা আছে আমার আয়তন সমতলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ একক। এর মানটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 6 আর 6² বর্গ একক। আমরা সমাধান করে সহজেই উত্তরটা পেয়ে যাব, বর্গ মিটার পেয়ে যাব, মিটার। ঠিক একইভাবে আমাদের জানা আছে আয়তন সমান a³ ঘন একক। তাহলে এর মানটা আমাদের জানা 6³ ঘন একক। আমরা এখান থেকে সমাধান করলে এর মানটা অবশ্যই পেয়ে যাব। আমরা বইয়ের যে ঘনবস্তু সম্পর্কিত সমস্যাগুলো সেগুলো সমস্যার সমাধান করব। আজ আর না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে বৈশ্বিক মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, দেশকে রক্ষা করো। ধন্যবাদ সবাইকে।